ট্যাগিং শব্দটা, রাজাকার কিংবা এখন গুপ্ত, রাজনীতির মধ্যে এটা বারবার কেন আসে? এটার মানে উদ্দেশ্যটা আসলে কি? ধন্যবাদ আপনাকে এবং কামরুজ্জামান রতন ভাই এবং আবু বকর মোল্লাকে শুভেচ্ছা। আসলে আমাদের রাজনীতি এরকমই, যা হওয়ার কথা না সেটা হয়, যা হওয়ার কথা সেটা হয় না। এই মুহূর্তে জনগণের সমস্যা কি? জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, কর্মসংস্থান নেই, জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। এটাই হওয়া উচিত ছিল সংসদের ভেতরে বাইরে আলোচনার কেন্দ্রবিন্দু, আলোচনার প্রধান বিষয়। কিন্তু সেসব না হয়ে একে অপরের দোষারোপ, একে অপরকে কেউ এই রাজাকার ট্যাগিং লাগায়, কেউ আওয়ামী লীগের কী বলে নব্য আওয়ামী লীগ ট্যাগিং লাগায়। এটা হচ্ছে এক ধরনের কী বলে মানে সুস্থতার লক্ষণ না, অসুস্থতার লক্ষণ। মানুষ এই সময় শুনতে চায় যে তার কালকে পেট্রোল পাম্পে যেয়ে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না বা এই অপেক্ষা করতে হবে না, তেল পাবে। আজকে দেখেন প্রধানমন্ত্রী সংসদে বলছেন যে পুলিশ জরুরি সার্ভিসে যারা আছেন তাদেরকে রেশনিং করা হবে না, অর্থাৎ তাদের প্রয়োজনীয় জ্বালানি তেল দেওয়া হবে। তো এটি এখানে দেওয়া হচ্ছে কিনা বিরোধী দলের দায়িত্ব ছিল সেটা পরখ করা, সেটা তদারক করা, যে বা কোথাও অভিযোগ থাকলে নির্বাহী বিভাগকে। সেটা হবে কি করে? আমরা তো মানে গণভোট বাস্তবায়ন, সংবিধান সংস্কার নাকি সংশোধন, এই নেগোসিয়েশনের মধ্যে আসলে আলাপ হতে দেখছি। আপনি তো বলছেন গণভোট, জাতীয় সংসদ, কি বলে জুলাই সনদ ইত্যাদি। এখন তো বিএনপি এবং জামাতের মধ্যে বিতর্ক হচ্ছে কে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। তার আগে জামাত ইসলামী বলে যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদের পক্ষে রায় নিয়েছে। বিএনপি বলে যে জামাত ইসলামী যে ভোট পেয়েছে, যে আসন পেয়েছে, এটা পাওয়ার কথা না, কারণ এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। কারণ তাহলে তারা সর্বোচ্চ 20টি আসন পেয়েছে অতীতে, 18টি 17টি আসন পেয়েছে 20টি নারী সংসদ ধরে। মানে আমরা কেন জনগণের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে চাই না, বা সেটার ব্যাপারে নজর দেই না কেন? যেসব বিষয় হয়েছে, এই যে আর আমাদের রাজনৈতিক তো মাঠ গরম করা রাজনীতি, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা, তাদেরকে আশ্বস্ত করার রাজনীতি, সেটা মাঠে বক্তৃতা দেয়। আমার মনে হয় যে প্রতিটি বক্তৃতা, বিরোধী পক্ষের প্রতিটি বক্তৃতা ধরার প্রয়োজন নেই। এবং জাতীয় সংসদে যেটি একেবারে ব্যক্তিগত, আমরা যেখানে বলা শুরু করেছিলাম 5 আগস্টের পর বাংলাদেশ 2.0, এটা একটা নতুন বাংলাদেশ, অনেক কিছু, সেখানে আমরা আবার সেই পুরনো। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি হয়েছে, এবং দুজনেই বলছেন, রতন ভাই বলেছেন এবং আবু বকর মোল্লাও বলেছেন, এই যে আওয়ামী লীগের ট্যাগিং, এ আওয়ামী লীগের দোসর, এ আওয়ামী লীগের সহায়ক, এ পথ খুঁজছে, মানে অর্থাৎ আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসতে পারেননি। আওয়ামী লীগের যে রাজনৈতিক সংস্কৃতি, আওয়ামী লীগ নেই কিন্তু তার রাজনৈতিক সংস্কৃতি আছে। এবং নির্বাচন বা যে কোনো সময় তো আমরা আওয়ামী লীগকে দেখি। জুলাই কি বলে জাতীয় নাগরিক পার্টির যে মুখপাত্র, তিনি বললেন যে এমনকি আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ছাত্রলীগ তো পুরোপুরি নিষিদ্ধ। এবং তিনি বললেন যে ছাত্রলীগেরও যে ভালো যাদের গণহত্যার সাথে জড়িত না, গণহত্যার সাথে জড়িত না, তাদের নিতে আপত্তি নেই। তাহলে বাকিকে এখন দেখলাম যে বিএনপির বহিষ্কৃত নেতাদেরও এনসিপি নিচ্ছে। তা সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমার সঙ্গে থাকলে বন্ধু, আমার সঙ্গে না থাকলে শত্রু। এই মনস্তত্ত্ব থেকে বেরিয়ে আসতে হবে রাজনীতিকদের, এবং দেশকে তো একটা ভয়াবহ সংকটের মধ্যে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয়, অর্থাৎ সমস্যার সমাধান না হয়, তাহলে পরিস্থিতি কি হবে কেউ জানে না। কিন্তু যদি আমরা ধরে নেই যে আগামী সপ্তাহে এটা সমাধান হচ্ছে, তারপরেও গত এই 1.5-2 মাসে যে ক্ষতি হলো, যে ধাক্কা খেলো বাংলাদেশের অর্থনীতি, আপনার রিজার্ভ কমে যাচ্ছে, রপ্তানি কমেছে, আমদানি বেড়েছে, আপনার
ভর্তুকিও প্রচুর প্রবাসী দিতে আয় হচ্ছে। ঝুঁকির হ্যাঁ, মধ্যে। আমরা এটা নিয়ে কথা বলবো, তবে এটা একটা মানে আশাবাদের ব্যাপার ঘটেছিল দুদিন আগে। বলি হ্যাঁ, যে সংসদে শেষ পর্যন্ত ওই যে মধু মাছের যে প্রস্তাব, হ্যাঁ। তা এটাকে আমি ইতিবাচক মনে করি। অ্যাপ্রিশিয়েট করেছে অনেকে এটা আর কি, যে পাঁচজন থাকবে। যে আসলে তো একই দেশ তো, এমনকি আজকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। যদি বিএনপি বা জামাত ইসলাম মনে করে যে এটা আজীবন এরকম নিষিদ্ধ থাকবে, তাহলে কিন্তু রাজনীতি সুস্থ ধারায় এগোবে না। এর মধ্যে আরেকটি যে বিপদ, যেটি পুলিশ সদর দপ্তর থেকে বলা হলো, এটা আমরা জানি না, এটা আওয়ামী লীগ আমলে বলা হতো যে আওয়ামী লীগ আমলে এই কি বলে এই জঙ্গির ছায়া দেখতো সব জায়গায়। কিন্তু জঙ্গিবাদ যে চলে যায়নি, জঙ্গিদের তৎপরতা যে আছে সেটা কিন্তু পুলিশ দপ্তর বললেন। এবং একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন একটি বাহিনীর কি বলে চাকরিচ্যুত দুই কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছে। কি উদ্দেশ্য? একদম আমি সময় থাকলে এটা নিয়ে আলাপটা দীর্ঘ করতাম, কিন্তু আপনি খুব চমৎকার করে বলেছেন যে এরকম একটা কালচার দাঁড়িয়ে গেছে যে আমার সঙ্গে থাকলে বন্ধু, আমার বিপরীতে গেলে সেই বন্ধুটার সাথে সাথে শত্রুতে কনভার্ট হয়ে যাবে। আমি একটু মাননীয় সংসদ সদস্য কয়েকটা বিষয় একটু জানতে চাই, যেটা ব্যারিস্টার আবু বকর মোল্লা একেবারে স্পষ্ট করে উল্লেখ করেছেন। তার ভিতরে একটা তিনি বলছেন যে আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, জামাত ইসলামের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব যে বক্তব্যটা দিয়েছেন সেটার নিন্দা খোদ জামাতি জানিয়েছে। আমরা বক্তব্যে দেখতে পাচ্ছি রাজনৈতিকভাবে শব্দটা আছে, রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়। কেন বলেছেন? বিভিন্ন সময়, সাম্প্রতিক সময়ে যে স্টেটমেন্টগুলো জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার বিপরীতে তিনি এই কথা বলেছেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আবার জামাতের পক্ষ থেকেও একটা নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। একটু বলবেন আসলে রাজনীতিতে মঞ্চের কথাগুলো যদি কাটপিস করে আপনি যদি প্রচার করেন বা ওইটাকে যদি সামনে নিয়ে আসেন, আসলে কিন্তু দেশটা কিন্তু শান্ত হবে না, বা মানুষের প্রত্যাশিত জায়গায় কিন্তু আমরা যেতে পারবো না। আবু বকর ভাই বিদেশের মাটিতে অবস্থানের কারণে কিন্তু আজকে পার্লামেন্টের অবস্থাটা উনি জানেন না। যেমন আমি সোহরাব ভাইকে বললাম যে উনি যে এত ফারাক দেখতেছেন, আমরা তো ফারাক দেখছি না। আজকে প্রথম জ্বালানি সংকট নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আমন্ত্রণ, আসেন পাঁচজন করে আমরা এই সংকটকে সমাধান কল্পে যা যা করা দরকার আমরা করব। সবাই তো মোস্ট ওয়েলকাম করে আজকে এটা মানে গঠিত হলো। তো এটা কি আমি সাধুবাদ দেবো না? এটা পজিটিভ রাজনীতিকে আমি নেব না? এখন মির্জা ফখরুল কি বলছেন, কোন প্রসঙ্গ বলছেন, কতটুকু বলছেন, এটাকে আপনি তো সামনে নিয়ে আসেন। তারপর আপনি এই যে গোলাম পাড়ার কি বলছেন, এটাকে যদি সামনে নিয়ে আসেন, ওনারা ওইখান থেকে বসে মানে একটা লেজে গোবরের অবস্থা সৃষ্টি করে এই বাংলাদেশের রাজনীতিতে আমার মনে হয় দেশটাকে শান্ত বা পজিটিভ রাজনীতিতে গতিশীল ধারার যে রূপান্তরিত বাংলাদেশ করার জন্য সবাই যে আমরা ত্যাগ স্বীকার মানে করেছি বা করতে আমরা যে ভালো কিছু চাচ্ছি, এটা কিন্তু ওনার কথার ওইখান থেকে কিন্তু পূর্ণাঙ্গ রূপের একটা কিন্তু বহিঃপ্রকাশ না। সেই ক্ষেত্রে বলে যে ভাইকে আমি বলতেছিলাম, আজকে শুধু কমিটি গঠন হয়েছে যৌথ মানে ভাবে, সেটা শুধু না, আমাদের সাতক্ষীরার একজন বলেছে উনি মদিয়ানে আমাদের সংসদ সদস্যকে খাওয়াবেন। যেমন আজকে আমাদের নাটোরের দুলুভাই সংসদ সদস্য সবাইকে, ইভেন জামাত ইসলামের সবাইকে আজকে কিন্তু কাঁচাগোল্লা খাইয়েছে। এবং আরেকজন জামাত ইসলামের ভাই বলেছে তার এলাকায় মানে ওই যে গ্যার থেকে মাছ এনে খাওয়াবে। এটা কি আওয়ামী লীগের সাথে বিএনপি বা আওয়ামী লীগের সাথে জামাত ইসলামের এই মানে সৌহার্দ্য ছিল? বাংলাদেশটা একটা অগ্নিকুণ্ডের একটা কোন জায়গায় চলে গিয়েছিল, যেখানে সাধারণ বিবাহ বার্ষিকীতে কারোর সাথে করে দেখা হতো না। নিশ্চয় ওই জায়গায় বাংলাদেশ যাবে না। আমি সংসদ সদস্য একটা বিষয় একটু বলি। ধরুন আপনারা যারা সিনিয়র নেতারা আছেন, আপনারা তো জানেন যে মঞ্চে যখন কোনো কথা ওঠে সেটা নিয়ে যখন শিরোনাম হয় একটা ভুল ন্যারেটিভ তৈরি হয়, কিন্তু সেখানে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যটা এটা কি মানে মিয়া গোলাম পরোয়ার বুঝতে পারেনি, উপলব্ধি করতে পারেনি, নাকি মিয়া গোলাম পরোয়ার কথা মির্জা ফখরুল ইসলাম বুঝতে পারেনি? তাদের ব্যাপার। এই জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল না 14 দলীয় জোট, যদি নিষিদ্ধের কথা আমি আসবো আপনার কাছে, ওই ধরনের মিন করে যদি বা আসলে যদি এই ধরনের কোনো ডিসিশন এটা কি বিএনপি নেবে? আমি তো বিএনপি একজন সদস্য, সুতরাং এই ধরনের একটা নিষিদ্ধ একটা মঞ্চে কোন প্রসঙ্গে কতটুকু কথাটা কি বলেছে, যদি এইটা কি বিএনপি ডিসিশন হলে এটাকে আমি কর্মী হিসাবে আমি জানতাম না? তো সুতরাং এই কথাকে সামনে এনে এই আবু বকর ভাইরা ওইখান থেকে বৈশা বাংলাদেশকে অশান্ত করার যে একটা চেষ্টা, মানে এই ছিদ্র অন্বেষণ করে এই দেশটাকে গণতন্ত্র পরে হাঁটতে দেন। আমি তো মোস্ট ওয়েলকাম জানাবো আবু বকর ভাইরা এই দেশে এসে বিদেশে যে জ্ঞান লব্ধ যা অর্জন করেছে ডেলিভারলি এই দেশে মানুষের জন্য করুক,
পার্লামেন্টে তো অনেক জামাত ইসলামের অনেক লোকজন আসছে। আমার তো মনে হয় যে উনি এসে এই মাসের সয়েলটাকে টেস্ট করে এদেশের রাজনীতিতে নিজেকে একেবারে মানে ডেডিকেটেডলি উনি নিজেকে এখানে সোপর্দ করে দেখ, তারপরে আমাদের মধ্যে ঝগড়া ফ্যাসাদ দেখি উনি কতটুকু লাগাইতে পারে। আমি মনে করি যে আমাদের দেশটা ওই পর্যায়ে যায় নাই। আচ্ছা, আবু বকর মোল্লা, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগে একটা বিষয় যদি একটু পরিষ্কার করে আপনার কাছে, আমার হাতে যে তথ্যটা আছে সরাসরি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কোট করা। তিনি বলেছেন যে আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, রাজনৈতিকভাবে, মানে রাজনীতিতে রাজনৈতিকভাবে, আদর্শিক চেতনার কথা হ্যাঁ, বলছেন। তার মানে এখানে দুইটা দলে যে আদর্শ আছে, বিএনপি তার আদর্শ দিয়ে জামাতকে নির্মূল করবে, এরকম হয়তো ব্যাখ্যাটা থাকতে পারে। এখানে কোনো হানাহানি কিংবা কোনো হুমকি এরকম বোধহয় লাইনটার মধ্যে নেই। জি বলুন। জি ধন্যবাদ। দেখুন, আমিও কিন্তু আমার বক্তব্যে বলেছি যে উনি রাজনৈতিকভাবে নির্মূলের কথা বলেছেন। জি। এখন প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিকভাবে উনি যদি রাজনৈতিকভাবে জামাতকে ডিফিট করতে চাইতেন, উনি বলতেন জামাতকে রাজনৈতিকভাবে পরাজিত করতে হবে। দুঃখজনক ভাবে হলো সত্য, উনি বলেছেন নির্মূল শব্দটা। এটি একটি ফেসিবাদী শব্দ। আমি কামরুজ্জামান ভাই, আমি কি উনি আমাকে যেভাবে বললেন, আমি কি ওনাকে মিসকোট করেছিলাম? কাকে? মির্জা ফখরুলকে পুরো জাতি দেখেছে, আপনাদের সাংবাদিকরা রিপোর্ট করেছেন, এটির অডিও ভিডিও রেকর্ড রয়েছে। উনি বলছেন জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। তো নির্মূল শব্দটা এইটা রাজনৈতিক শব্দ না, এটা গণতান্ত্রিক শব্দ না। এবং দেখুন, পার্লামেন্টে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, এটি আমি অস্বীকার করছি না, আচ্ছা, কিন্তু এখানে তাহলে তো অনেকে জানতে চাইবেন যে নির্মূল শব্দটা গণতান্ত্রিক না, রাজনৈতিক না, শিষ্টাচার বহির্ভূত যদি হয়ে থাকে, লেলিয়ে দেওয়া শব্দটা কেমন, যেটা মিয়া গোলাম পরোয়ার বললেন। সন্ত্রাসী সংগঠনও বলেছে ছাত্রদলকে। উনি কি বলেছেন? উনি স্পষ্ট করে বলেছেন যে সরকার আসলে ছাত্রদলকে হায়নার মতো লেলিয়ে দিয়েছে। এটা কি আসলে পলিটিক্যাল কোন স্টেটমেন্ট? অবশ্যই এটা ফেসিস্ট শব্দ, এটা অবশ্যই ফেসিস্ট শব্দ। দেখুন উনি কেন বলেছেন, দেখুন এটা ওনার কথার জাস্টিফিকেশনটা কি। জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন গুপ্ত বললেন, উনি পার্লামেন্টে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, কামরুজ্জামান যেটা বলছেন সেটা সত্য, কিন্তু বাহিরে এসে উনি বললেন ওরা গুপ্ত রাজনীতি করে, ওরা গুপ্ত, বারবার ওনার কথায় গুপ্ত বলছেন। এবং এর প্রতিক্রিয়া যেটা হলো, ছাত্রদল শিবিরের উপর সারা দেশে ঝাঁপিয়ে পড়লো, চট্টগ্রামে মানে কুপিয়ে পা ইয়ে করে ফেললো, দুই ভাগ করে ফেললো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করলো, সাংবাদিকদের উপর আক্রমণ করলো, মামলা পর্যন্ত নেওয়া হচ্ছে না। এই সারা দেশে মানে এখানে একটা বিষয় কি একটু যুক্ত করা যায় মিস্টার আবু বকর মোল্লা, সেটা হচ্ছে মাঝখানে যখন পরিস্থিতি খারাপ হচ্ছিল, সেই পরিস্থিতির সামলে দুজন ডাকসুর নেতাকে, শিবিরপন্থী দুজন নেতাকে কিন্তু সেফ জোনে নিয়ে গিয়েছিল ছাত্র দলেরই শীর্ষ নেতা দুজন। এইটার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু এজ এ হোল পার্টি, বিএনপি নেতৃত্ব এবং ছাত্রদল মানে এজ এ স্টুডেন্ট অর্গানাইজেশন ইউনাইটেডলি যে অবস্থানটি নিয়েছে, এটি দুঃখজনক, এটি অগণতান্ত্রিক। এবং আমি মনে করি জামাত সেক্রেটারি জেনারেলের বক্তব্যটি জাস্টিফাইড। উনি যেটি বলেছেন ছাত্রদলকে লেলিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বিএনপি কমফোর্ট ফিল করছে না যে মানে ছাত্রদের যে ক্যাম্পাসগুলোতে শিবিরের যে অবস্থান, এটি বিএনপি মেনে নিতে পারছে না। অথবা জামাত আমির যে কথাটি বলছেন যে আওয়ামী লীগ হওয়ার তারা চেষ্টা করছে, সেটি হওয়ার প্রক্রিয়া হিসাবে শিবিরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে ছাত্রদের ক্যাম্পাসগুলো থেকে সরিয়ে দেওয়ার অংশ হিসাবে এই গুপ্ত টেকিং এর রাজনীতিটা শুরু করেছে। সুতরাং আমি সেটি অস্বীকার করছি না। কামরুজ্জামান ভাই যেটি বলছেন যে পার্লামেন্টে সৌহার্দ্য রয়েছে, আমি মনে করি সেই সৌহার্দ্য রাজপথেও থাকা উচিত, বাহিরে থাকা উচিত। আপনি পার্লামেন্টে গুপ্ত বলবেন না, বাহিরে গুপ্ত বলবেন না। এই যে চমৎকার একটা কথা বলেছেন, আমি এটা নিয়ে আমি এটা নিয়ে একটু ব্যাখ্যাটা জানতে চাই মাননীয় সংসদ সদস্য। আপনি যে সৌহার্দ্যের কথা বলেছেন সেটা আমরাও দেখেছি, হাসাহাসি হচ্ছে আমাদের বিরোধী দলীয় নেতা এবং সরকার প্রধান সংসদীয় নেতা যারা আছেন, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। রাজপথে তো আমরা সেটা দেখতে পাচ্ছি না। সেখানে তো কেবল মানে আরেকটা অভ্যুত্থান হয়ে যেতে পারে। জুলাই বারবার কিন্তু ক্যালেন্ডারে একবার আসে না, প্রতি বছরই জুলাই আসে। মানে কি বলবেন? যখন বিরোধী দল যে কেউ থাকে, ট্রেজারি বেঞ্চকে উদ্দেশ্য করে এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু কমন, কিন্তু কতটা বাস্তবসম্মত সেটা আছে। দেখেন, মির্জা ফখরুল একটা ওয়ার্ড নিয়ে বলেছে গুপ্ত, বা উনি যেটা বলেছে নির্মূল করে দিতে হবে। আজকে যখন নেত্রকোনা 5 আসনে, যেটা একটা ন্যাক্কারজনক একটা পার্লামেন্টের জামাত ইসলামের একটা মেম্বারের উপর হামলাটা হলো, মির্জা ফখরুল যখন দাঁড়িয়ে এটার যথার্থ নিন্দা এবং ঘৃণিত অধ্যায়কে
বলল এবং 9 জনকে অ্যারেস্ট করার যে বিবৃতিটা দিল, সাথে সাথে তো এই জামাতে ইসলাম টেবিল চাপড়িয়ে বিশ্বস্ততার সহিত আশ্বস্ত হয়েছে। আমি বুঝতে সেন্টেন্স থেকে বলছি, তার মানেটা কি? আমি আবারও আবু বকর ভাইকে বলছি, বাংলাদেশের পরিবেশটাকে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেন। আমার মনে হয় যেই এই দেখেন, আমি চাচ্ছিলাম না যে আমি ওইভাবে মানে কাউকে আমি বিরোধিতা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যেটা বললেন, শাহবাগের একটা মামলা নিয়ে যেটা হয়েছে, এখন উনি জানে যে এটা অন্তর্নিহিত, এটার একটা আমার একটা মেয়ে, সব কিছু আমি রাজনীতি করি, আমার মেয়ে কিন্তু রাজনীতি করে নেই। ওনাকে নিয়ে যে বট বাহিনী বললেন, যেভাবে ট্যাগিং করে এই ফেসবুকের সুযোগে যেইভাবে এটা ট্যাগিং করে মানে যে উদ্দেশ্যে করা হয়েছে, যদি আমার মেয়ের জন্য হয়তো স্বাভাবিক কারণে, কিন্তু এত কিছু কিন্তু আমরা কিন্তু সামাল দিতে পারবো না। আমাদের সেন্টিমেন্ট, আমাদের সন্তানগুলোকে যদি আপনি রাজনীতির মধ্যে টেনে এনে একটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা যখন হয়েছে, তারপরে যে জাতীয় ছাত্রদল যেটা করেছে, এইটার সাথে ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাস থেকে বের করে দিতে হবে, এই ধরনের কোনো মানসিকতা জাতীয় ছাত্রদল পোষণ করে না। এখন বারবার কিন্তু ছাত্রদল এটা করতেছে, লেলিয়ে দিয়েছে, তাদেরকে দানব হয়ে গেছে, এই সেন্টেন্সগুলো বাংলাদেশে প্রয়োগ করার মতো মনে হয় কোনো দলের উচিত না। আর জামাতে ইসলামের এই ছাত্র সংগঠনগুলোকে আমরা তো বলি যে এইভাবে রাজপথকে শুধু কথামালা দিয়ে উত্তপ্ত করেন না। এটা মানুষ এটা জাতীয়তাবাদী দল আমি যদি করি, আমিও যদি আমার পুলিশ আমার শক্তির উপর ভর করে যদি আমি মানুষকে যদি এইভাবে ট্রিট করি, না দেখুন, আমরা বিভিন্ন যখন বিশ্লেষণে যাই, অনেকে এটা বলার চেষ্টা করেন, এমনকি এটা উনি যা বলছে মানে ঘটনাটাকে দেখেন, যেটা হওয়ার না। জাতীয়তাবাদী ছাত্রদল কোথাও ডিসিশন নিয়েছে, যতগুলো জায়গায় ছাত্র শিবির জয়লাভ করেছে তাদেরকে বের করে দিতে হবে। আচ্ছা, আমি একটা বিষয় জানার চেষ্টা করব, কিন্তু একটা বিষয় আমি আপনার কাছে একটু জানার চেষ্টা করব। রাজনৈতিক ডিসিশন দেখুন সুরাব ভাই, এটা তো কোনো ডিসিশন হতে পারে না। নেই ছাত্রদল, কেন ছাত্রদলের উপর আপনি দায়ভার দিয়ে তাদেরকে আপনি মেলাইন করে আমি জানার চেষ্টা করব ওনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর। কিন্তু আপনার কাছে ছোট একটা বিষয়টি জানার চেষ্টা করি। অনেকে এটা বলেন যে ক্যাম্পাসে ছাত্র লীগের একটা দীর্ঘ সময় আধিপত্য ছিল, এখন সেই আধিপত্যের ভাগবাটোয়ারা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে জামাত এবং ছাত্র দলের মধ্যে, যে কারণেই এই সহিংসতা। অর্থাৎ যে এখন মাঠ দখল করতে পারবে সে আসলে ক্যাম্পাস নিয়ন্ত্রণ করবে, এটা সাধারণ শিক্ষার্থীদের অনেকের ভাবনা। না, এই ধরনের হীন মানসিকতা যারাই পোষণ করবে, তারা আখেরে তাদের কোনো লাভ হবে না। কারণ ছাত্রছাত্রীরা খুবই সচেতন। ছাত্রছাত্রীদের বিবেক মানে আপনি যদি জয় না করতে পারেন, আপনার আদর্শ দিয়ে, আপনাদের ব্যবহার দিয়ে, আপনারা মানে অঙ্গভঙ্গি দিয়ে, সার্বিক কল্যাণের নিমিত্তে যদি আপনি ছাত্রদের মন জয় করতে না পারেন, সাস্টেন কেউ করতে পারবে না। ছাত্র শিবিরের এই যে একটা নিবিড়, যেভাবেই হোক, গুপ্ত কেন বলবো না, আপনি দেখেন তো, মানে আমি এই ক্ষেত্রে অন্যভাবে বলছি না, ওই গুপ্তের সাথে আবার কথা রাখুন, যেটা ছাত্র শিবির পেরেছে এটা ছাত্রদল পারেনি। আমি আবার বলি, ওরা ভিতরে ভিতরে মনোজগতে মানে আস্তে পৃষ্ঠে ওরা ছাত্র শিবিরের আদর্শ পোষণ করছে, বা টিকে থাকা ছাত্রের সাময়িক কৌশল হিসাবে তারা যেভাবে ছাত্রলীগের মানে মধ্যে ঢুকে যেভাবে ছদ্মবেশী ছাত্রলীগ সেজেছিল, ওই ওয়ার্ডটার জন্য যদি আমি গুপ্ত বলি, তাহলে কিন্তু সুপ্ত বা গুপ্ত যেটাই বলি, আমি কিন্তু তাদেরকে মানে মেলাইন করে অপমান করার জন্য বলতেছি। এখন যদি তারা বলে যে এখন যদি তারা বলে যে তারা গুপ্ত যদি থেকেও থাকে এবং সেই গুপ্ত দিয়ে তারা যদি এই আন্দোলনে একটা বড় ভূমিকা রাখে, তাহলে সেই সুবিধা, সেই সুফল কি বাকিরা পাচ্ছে না? আপনি আরেকটা কথা, যুদ্ধ হয়, সবাই কি সম্মুখ সমর কি সমানভাবে কি সমালোচনায় যুদ্ধ করে? পিছন থেকে হোক বিভিন্নভাবে ঘায়েল করার জন্য অনেকগুলো কৌশল কিন্তু অবলম্বন করে। আমার মনে হয় ছাত্র শিবির যেভাবে সাকসেস হয়েছে, ওইখানে শব্দটা ওইভাবে যদি আমি বলি, হয়তো উনি স্বীকার করবেন না আবু বকর ভাই, একটা ছাত্র শিবিরের যদি নেতৃত্বকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমরা কিভাবে এই ছদ্মবেশে টিকেছিলা, তোমরা কিভাবে আওয়ামী লীগের মধ্যে বা ছাত্রলীগের মধ্যে ঢুকে কিভাবে তোমরা বেঁচে থাকলে, কথা আছে না, নদীটা আপনার ডুবতে থাকেন, তখন শীতে ছাত্ররা কিন্তু কুলে উঠতে চায় না, কোনো রকমের নাকটা ভাসিয়ে বেঁচে থাকতে চায়, তারপর যদি ডুবুরিরা বা পাশের দিকে কেউ যদি এসে বাঁচায়। আমার মনে হয় ছাত্র শিবিরের উপর যেই ধরনের তাদের নিষিদ্ধ, দেখেন 3 দিন আগে যেভাবে ওদের উপর সংগঠনকে নিষিদ্ধ করে দিয়েছিল, ওই মুহূর্তে ওই কৌশলটা করে তারা তো লাভবান হয়েছে। আমরা তো এটাকে অ্যাপ্রিশিয়েট করি। তো আচ্ছা, আমি এই নিয়ে আলাপার দীর্ঘ করব না। ব্যারিস্টার আবু বকর মোল্লা ছোট করে 1 মিনিটে একটা স্টেটমেন্ট দেবেন, বক্তব্য দেবেন, তারপর আমি অন্য টপিকে যাব। বলা যেতে পারে একটা ছোট মন্তব্য, সেটা হচ্ছে যদি শিবির গুপ্ত রাজনীতি করেই থাকে, আত্মরক্ষার স্বার্থে করেও থাকে, তাতে তো তারা লাভবান হয়েছে বটে,
নিঃসন্দেহে যদি ৫ আগস্টটা সফল করে থাকার একটা বড় ভূমিকা তাদের থাকে, তারা তো কিছুটা হলেও লাভবান হয়েছে। কিন্তু এটা নিয়ে আসলে এখন এত বেশি মানে দুই পক্ষের মধ্যে উত্তেজিত কেন হবে শিবির কিংবা ছাত্র দলের মধ্যে? ধন্যবাদ। ছাত্র শিবিরের একটি অংশ মানে মানে বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্রত্ব রক্ষার স্বার্থে, টিকে থাকার স্বার্থে, অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা তাদের পরিচয় গোপন করেছে, সেটি সত্য। কিন্তু এই কথার অর্থ এই নয় যে শিবিরকে গুপ্ত টেকিং দিয়ে মানে বিএনপি রাজনীতি করতে হবে। শিবির তো এখন গুপ্ত রাজনীতি করছে না। তখন সেখানে শিবির করা, যেখানে হত্যাযোগ্য করা হয়েছিল ছাত্রলীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে, শিবির করলে মেরে ফেলা হতো। তো সেখানে যেখানে জীবনের সংকটের মানে মানে সুযোগ মানে সমস্যা ছিল, সেখানে ছাত্র শিবিরের অনেকে ছাত্র শিবিরের পরিচয় দেয়নি। কিন্তু এখন তো পরিচয় দিচ্ছে, শিবির তো ওপেন রাজনীতি করছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি যেভাবে গুপ্ত ট্যাগ বারবার এখন বলছেন, সেটি তো একটি, আমরা বলছি সেটি চেতনার নামে গুপ্ত ট্যাগিং এর রাজনীতি, সেটি বুমেরাং হতে বাধ্য। আওয়ামী লীগ এই যে ট্যাগটা আপনি বলছেন যে গুপ্ত ট্যাগ দেওয়া হচ্ছে আপনাদের, ঠিক আমরা যদি আরেকটু আগে যাই, তখন কথায় কথায় আওয়ামী দোসর, ফ্যাসিবাদের দোসর, এরকম নানা ট্যাগ দিয়ে মব করতে আমরা দেখেছি। সে সময় কোনটা ছাত্র দল করেছে, কোনটা শিবির করেছে, সেটা আমরা বুঝবো কি করে? ট্যাগিং তো তখন থেকেই শুরু হয়েছে। দেখুন, মানে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, কেউ কেউ আওয়ামী লীগের পক্ষে ছিল, আবার এই শব্দটার মিস ইউজও হয়েছে। আমি মিস ইউজের পক্ষে না, কাউকে টেকিং এর রাজনীতি করার পক্ষে না। বাট বিএনপি এসে যে এই টেকিং এর রাজনীতিটা করছে, তাদের দলের ভিতরেও একদিন টেকিং শুরু হয়ে গেছে। তাদের দলের ভিতরে তারা একে অপরকে মানে গুপ্ত বলছে। এবং প্রধানমন্ত্রী একজন এটা আপনি কি করে জানেন যেখানে বিএনপির একজন সিনিয়র নেতা এখানে বসে আছে? দেখুন, এটি তো উনি যদি না জানেন, আমি মিডিয়ার সামনে স্পষ্ট করে বলছি, ওনাদের একজন উপদেষ্টাকে পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ছাত্র দলের ছেলেরা গুপ্ত বলছেন। ওনাদের ভিতরে গুপ্ত, মানে আমরা যখন কোন একটা বড় বিষয়, সেনসিটিভ বিষয় ডিসক্লোজ করব, তখন তার সঙ্গে একটা উপযুক্ত প্রমাণ তো লাগবে। কোন ফুটেজ, কোন স্টেটমেন্ট, কোন বক্তব্য। আমি স্পষ্ট করেই বলছি, ওনাদের একজন উপদেষ্টা, প্রধানমন্ত্রী উপদেষ্টাকে সোশ্যাল মিডিয়াতে আচ্ছা, যদি উপযুক্ত প্রমাণ আপনার হাতে থাকে, আপনি নামও বলতে বলছেন এখানে, কামরুজ্জামান রতন। জি ভাই, আমার ঘরের খবরটা আমি বলি। আমি তো আমার জাতীয়তাবাদী দলের আদর্শে রাজনীতি করি। যদি কামরুজ্জামান ভাই যদি আমাকে বাধ্য করেন, আমি নামটি এখনই বলবো। আমি তো অবশ্যই শুনেন, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমি এটা যদি, যেহেতু আমি জানি না, আপনি বলেন, নিশ্চয় আমার ফোরামে উনি যদি এরকম যে সেঙ্গুনিয়র বলতেই পারে, হ্যাঁ আমি এটাই বললাম, নাম বলেন। আমি তো আপনাকে ওপেনই বললাম, আপনার নাম বলেন, কে বলছে যে আমাদের দলের ভিতরে গুপ্ত আছে। আমি এই বাকযুদ্ধে ঘি ঢালতে চাই না। না, এটা আপনি বললেন, আপনি বলেন এইমাত্র যে রতন ভাই চাইলেন, আমি বললাম। আমি তো চাচ্ছি আপনার নামটা বললেন, প্লিজ। আচ্ছা, প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিনকে ফেসবুকে ছাত্র দলের ছেলেরা গুপ্ত টেকিং এ আখ্যায়িত করছে। আমি নাম বলে দিলাম, আপনি আমাকে বাধ্য করেছেন, আমি নাম বলতে চাই না। দলের ভেতরে আর ফেসবুকে দুটো তো আলাদা বিষয়। আপনি শুরুতে বলছিলেন দলের ভেতরেই গুপ্ত, আর ফেসবুকে আসলে আমি কিন্তু বলছি সোশ্যাল মিডিয়াতে উল্লেখযোগ্য ভাবে ছাত্র দলের ছেলেরা তাকে গুপ্ত হিসেবে আখ্যায়িত করছেন। না, এখানে তাহলে আমি একটু সাংগঠনিকভাবে একটু সাংগঠনিকভাবে যখন কথা হয়, সংগঠনের মধ্যে পরিমণ্ডলে কথা হবে। আমি আপনাকে সরাসরি, আপনি এটা করেছেন। আর এই যে ফেসবুকের যে উনি একটা ইয়াটা করলেন, উল্লেখ করলেন, ফেসবুকে কোনো এটা কোনো মা বাপ আছে? কোন ঠিকানা থেকে কে করেছে? কেউ তো দায়িত্ব নেবে না। এখানে ফেক আইডি থেকে কত কিছু লেখা যায়। সুতরাং ওইটাকে দলের সাংগঠনিকভাবে এটা কখনোই এই কথাটা, ভাই আপনি যে দেশটার মানুষ, আমি একটা বিনয়ের সহিত বলছি, আবু বকর ভাই, আপনি এই কথাটা বলেন না। একটা ফেসবুকের একটা উল্লেখ করে আমার দলের সাংগঠনিক কাঠামোর মধ্যে আপনি আমাকে যতই চেষ্টা করেন, আমরা আমাদের দল মাহাথিরের প্রতি আমাদের শত শ্রদ্ধা নিয়ে আমি বলছি, উনি নিজের যোগ্যতা প্রমাণ করেই এই বয়সে উনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং এটা আমাদের জন্য অ্যাসেট, আমার বলতে দ্বিধা নেই। সুতরাং এই অ্যাসেটকে নিয়ে ওদের একটা ওনাদের অন্তর্জালা থাকতে পারে, বাট মাহাদির আমান সম্মানকে এটা আমাদের দলের ভিতরে কেউ বলেন না। আচ্ছা, আমি আপাতত এই আলাপটা এখানে থামাই, ব্যারিস্টার আবু বকর মোল্লা, কারণ আমার হাতে আরেকটা ইস্যু আছে। হ্যাঁ, এই ইস্যুটা একটু আলাপটা তুলে রাখি, কারণ শুরুটা করি, কারণ হাতে আর 5 মিনিট আছে বিরতিতে যাওয়ার। তার আগে আমি এটা শুরুটা করতে চাই, এবং সেটা সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন আপনাকে দিয়ে, তারপর আমি ধাপে ধাপে সবার কাছে আসবো। আজকে আমরা একটা, ইনফ্যাক্ট যেহেতু রাত 12টা বেজে গেছে, আমি গতকালই বলতে পারি 26শে এপ্রিল একটা মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন হয়েছে। আপনি জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি, সেটা বিলুপ্ত করা হয়েছে। কিন্তু ছাত্র আন্দোলনের দুইটা পক্ষ আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। একটা পক্ষ থেকে দাবি করা হয়েছে যে গণভোটে হায়ের পক্ষে প্রচারের জন্য
ব্যাংক থেকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে কোটি টাকা অনুদান নেওয়া হয়েছে এবং এটা আসলে তখনকার 3 জন শীর্ষ নেতা গোপন রেখেছিলেন। আজকে তারা তার ব্যাখ্যা জানতে চাচ্ছেন যে সেই টাকা আসলে কিভাবে খরচ করেছেন। যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলেছে যে আসলে বাংলাদেশ ব্যাংকের কাছে তারা আসলে গিয়েছিল তাদের যে সিএসআর আছে, যে এই জায়গাটা সামাজিক দায়বদ্ধতা থেকে খরচ করে সেই টাকাটা নিতে তারা 12 কোটি টাকার একটা আবেদন করেছিল। কিন্তু যেহেতু বাংলাদেশ ব্যাংক কোনো নন রেজিস্টার্ড অর্গানাইজেশনকে টাকা দেবে না, তার মানে রেজিস্ট্রেশন তো করতে হবে, তখন তারা স্যাড নামে একটা ফাউন্ডেশন তৈরির সিদ্ধান্ত নেয় যার অধীনে টাকাটা আসবে। তারা 1 কোটি টাকা পেয়েছে এবং সেই টাকা কিভাবে খরচ হয়েছে তা অডিটও করে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে। এবং তারা বলছেন একটা বড় ভাই যে তৎকালীন প্রধান উপদেষ্টা দপ্তরের কর্মকর্তা হিসেবে থাকা কিছু বড় ভাই এই আন্দোলনে ফান্ডিংটা পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে। প্রথম কথা হচ্ছে 70% মানুষ তো হায়ের পক্ষেই রায় দিয়েছে, আলাদা করে প্রচারণার জন্য এত টাকা খরচ করা আমরা আসলে আমরা তো ভেবেছিলাম যে 24শে জুলাই অভ্যুত্থানের পর সরকার, প্রশাসন, অর্থনৈতিক ব্যবস্থা, এখানে একটা শৃঙ্খলা আসবে, সততা আসবে, একটা মানে অতীতের ভুল ভ্রান্তি, লুটপাট থেকে মুক্ত থাকবে। আপনি যেটা বললেন যে গণভোটের পক্ষেই তো মানুষের অবস্থান ছিল। গণভোটটা কি মোটা দাগে, যেটি এই অন্তর্বর্তী সরকার নানা রকম জটিলতা তৈরি করে দিয়েছে, এখনও যে জটিল পরিস্থিতি, যে পরিবর্তনের পক্ষে আপনারা আছেন কি নেই, যেটি আপনার 70 দশকে যে নির্বাচন হয়েছিল, যে 19 দফার পক্ষে আপনার সমর্থন আছে, জিয়াউর রহমানের পক্ষে আপনার সমর্থন আছে, এমনকি 80 দশকে হোসেন মোহাম্মদ এরশাদের পক্ষে সমর্থন আছে কি না এটি। কিন্তু এটা নিয়ে এত বিস্তৃত এতগুলো দফা করে যে কারণে মানুষ বুঝতে পারে না। তাই মানুষ যখন বুঝতে পারে না তখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা সরকারের কোনো মহল মানুষকে বোঝানোর জন্য এটা গেলেন এবং জানেন যে সেটি বোঝাতে যে জাতীয় ঐকমত্য কমিশনের যে ভাইস সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি অপদস্থ হয়েছেন সম্ভবত এটি গাইবান্ধার একটি সভায়। মানে এটা হচ্ছে অপ্রয়োজনীয় ছিল যে মানুষ সবাই রাজনৈতিক দলগুলো করবে, সরকার তো এখানে সরকার কোনো পক্ষ হতে পারে না, সরকার হচ্ছে এখানে ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। এখন ধরুন সরকার বলল এই জুলাই সনদের কি বলে এই জুলাই সনদের পক্ষে হা ভোটের পক্ষে সরকার গেল গণভোটে। আর যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে থাকতো যে না আমরা না ভোটের পক্ষে থাকবো, অন্তত প্রধান রাজনৈতিক দল বা বিএনপি বা জামাত ইসলামী, অথবা সরকার না ভোটের পক্ষে দিচ্ছে, সুতরাং সরকার এখানে এটি কিন্তু রিটও হয়েছিল যে, এবং পরবর্তীকালে কিন্তু এটা বন্ধ হয়েছে যে সরকার এখানে কোনো পক্ষ হতে পারে না। সরকার তার ঘোষণা দেওয়া হয়েছিল সরকার এবং সরকারি কর্মকর্তা কর্মচারী এটা নির্বাচন কমিশন থেকে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে নির্বাচন সরকার এই কাজটি করতে পারবে না। এখন ওই সরকারেরই যদি কোনো কর্মকর্তা, কোনো বড় ভাই এই বাংলাদেশ ব্যাংক থেকে এই 1 কোটি টাকা নেওয়ার ব্যবস্থা করে থাকে, তাদের এবং প্রকৃত ঘটনা শুধু এখানে তো এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছে, এটা একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। আমি কি একই বিষয়কে একমত হবেন ব্যারিস্টার আবু বকর মোল্লা? কারণ গণভোট আসলে দেশের 70% মানুষেরই প্রত্যাশা যে গণভোটে হাঁটা জিতবে এবং জেতার জন্য তারা ভোট দিয়েছে, তারা বাস্তবায়ন দেখতে চায়। এর মাঝখানে যদি এটা নিয়ে কথা ওঠে যে হ্যাঁ সে হায়ের পক্ষে প্রচারণা চালানোর জন্য কোটি টাকা অনুদান নেওয়া হয়েছে এবং সেটা গোপন রাখা হয়েছিল, আজকে প্রশ্ন না করলে হয়তো ফেসবুক লাইভে আসলে যারা টাকাটা নিয়েছিলেন তারা আসতেনও না, এত বড় ব্যাখ্যা আমরা জানতামও না, হয়তো অধ্যায়টা গোপনই থাকতো। আপনার মনে হয় কিনা আসলে একটা তদন্ত হওয়া প্রয়োজন? ধন্যবাদ। দেখুন, এই 1 কোটি টাকার স্যাংশনের সিদ্ধান্তটি যদি নির্বাচন কমিশনের মানে যে সিদ্ধান্ত হয়েছিল যে সরকার এটির পক্ষ হতে পারবে না, সেটির পরে হয়ে থাকে, সেটি অবশ্যই তদন্ত হওয়া উচিত। বা যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আগে হয়ে থাকে, আমি মনে করি
তখন তো সরকার হায়ের পক্ষে অবস্থান নিয়েছিল এবং তারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা হা প্রচারণের পক্ষে অংশগ্রহণ করবেন। সুতরাং সেটি তদন্তের অংশ হওয়া উচিত নয় বলে আমি মনে করি। বাট যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরে সেটি হয়ে থাকে, সেটি তদন্ত হওয়া উচিত। সবকিছুরই অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা থাকা উচিত। আচ্ছা, কিন্তু ধরুন নির্বাচন কমিশনের নীতিটা হওয়ার আগেই তারা কাজটা করেছে, সেই হিসেবে ফান্ডিংটা পেতে তাদের সমস্যা নাই এবং পাওয়ার পর খরচ করতেও কোনো বাধা নেই, কিন্তু তথ্য জানার অধিকার সাধারণ মানুষ এমনকি সংগঠনের সবার তো আছে, সেটা কেন জানা গেল না? এটাও তো একটা প্রশ্ন উঠতে পারে। হ্যাঁ, সেটা অবশ্যই প্রশ্ন আসতে পারে এবং আমি মনে করি এগুলো ওপেন থাকা উচিত এবং ট্রান্সপারেন্ট থাকা উচিত ছিল এবং এখনো হওয়া উচিত এবং সবাই অ্যাকাউন্টেবল থাকা উচিত। ধন্যবাদ। আচ্ছা, আমি একই বিষয়ে একটু মতামত জেনে চাই, কারণ যেমন নতুন, কারণ মানুষ আসলে গণভোটে যে ধারাগুলো, সেই ধারাগুলো অনেকে বুঝতে পারছিলেন না, এবং আমি নিজে গণমাধ্যম কর্মী হিসেবে আগে থেকে জিনিসগুলো জানতাম বলে আমি ভোট দেওয়ার সময় লাইনে যারা ছিল তাদেরকে বোঝাতে পেরেছি, কিন্তু সব জায়গায় আসলে এরকম কেউ থাকবে না যে বুঝিয়ে দেবে, কাউকে নিজে থেকে বুঝতে হবে। সেই প্রচারণা জায়গাটা ছিল, মানুষ ব্যক্তিগতভাবে বুঝে নিয়েছে এবং ধারণা করেছে হ্যাঁ মানে পরিবর্তন, না মানে আগেরটাই, কাজে আমি পরিবর্তন চাই, এই কারণে আমি হাতে ভোটটা দিয়েছি। এখন যদি কথা ওঠে যে সেই হায়ের পক্ষে প্রচারণার জন্য আলাদা করে বিপুল অঙ্কের টাকা খরচ করা হয়েছে, মানুষের মধ্যে আসলে ভুল বার্তা যায় কিনা? কেন যাবে না? আপনি দেখেন এই ছাত্রদের জুলাই অভ্যুত্থানে ওদের যে রেসপেক্টের জায়গায় আমরা রেখে, ব্যক্তিগতভাবে আমিও রেখেছি, সারা জাতি রেখেছিল। আপনি কি মনে করেন তার যে এখন যে দ্বিধা বিভক্তি, এই যে আমাদের হাদি যে জীবনটা দিল, ইনকিলাব মঞ্চ আলাদা গঠন করতে হলো, তাদের মধ্যে যে এখন যে বিভাজনটা, এবং অনেকের মধ্যে তারা যে অলরেডি কিন্তু ঢুকে গেছে, আপনি দেখেন কয়টা পার্ট হয়ে গেছে। আজকে বৈষম্যের এই জিনিসটা যে ডিসক্লোজ হলো, বাংলাদেশে এটা একটা অনৈতিক একটা মানে একটা বাজে একটা এক্সাম্পল তৈরি হলো যে এই বয়সে তারা নষ্ট হয়ে যেতে পারে টাকার কারণে। কেন আসিফ মাহমুদের বিরুদ্ধে আপনারা দেখেছেন না, তার বিরুদ্ধে কি এই অর্থনৈতিক এই যে তসরুপের যে ব্যাপারটা, তার পিএসের ইয়াটাকে দুদকে অভিযোগ উঠেছে, প্রমাণটা তো না, প্রমাণ হয়নি। আপনাকে আমি বলি, প্রমাণ তো হওয়ার মতো ওখানে তো তাকে আবার দায়মুক্ত তাকে দিয়ে দেনি, কিন্তু এই যে যেটা উঠেছে তাদের এইটা অবশ্যই আপনি দেখবেন যদি সঠিক তদন্ত হয় এটার অবশ্যই এটা সত্যতা বেরিয়ে আসবে। আমি পার্সোনালি আমি আমার বিশ্বাস থেকে বলছি, এবং এইটা এই ছাত্র নেতাদের মধ্যে থেকে যেটা আপনি বলেছেন সেটাই সঠিক। সংগঠনের মধ্যে সববার জানা এটা উচিত ছিল, এবং সব মানে গভর্নমেন্টে এরকম যে প্রচারণার মধ্যে হতেই পারে ফান্ডিংয়ের জন্য আপনার প্রচারণার জন্য টাকা দিবে, কিন্তু সবার অধিকার আছে যারা বৈষম্য করেছে, এবং সব নেতৃবৃন্দের এটা জানার অধিকার আছে যে একটা ফান্ড আসছে, এটা আমরা এই প্রচারের জন্য এটা সম্পূর্ণ ব্যয় করবে, এবং এইটার ব্যয়ের যে একটা শ্বেতপত্র ওইটারও কিন্তু একটা ট্রান্সপারেন্ট একটা হিসাব থাকা উচিত ছিল, যেটা না থাকার কারণে আজকে এটা এইভাবে উঠে আসছে। তার মানে যেটা আসলে সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান শুরুতেই বললেন যে সঠিক তদন্ত হওয়া উচিত, কারণ স্বচ্ছতা আসলে সবার অধিকার, এটা অন্তত সবার জানা অধিকার। প্রমাণ করতে পারেনি আমার এই ভাইয়েরা। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনি সময়টা দিয়েছেন। নিশ্চয়ই সামনে আয়োজনে আবারও কথা হবে এবং আরো যে সমস্ত বিষয়গুলো ঘটে সেগুলো নিয়ে আলাপ করার সুযোগ হবে।